আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে কি হুইস্টন ব্রিজ। আগের ক্লাসে আমরা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ মিটার ব্রিজ কি? মিটার ব্রিজের সাহায্যে আমরা কি করতে পারি না, মিটার ব্রিজের সাহায্যে কোনো আননোন রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। 2 নম্বর আর কি করতে পারি? 2 নম্বর মিটার ব্রিজ মিটার ব্রিজের সাহায্যে আমরা আননোন রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। ঠিক আছে, এই মিটার ব্রিজ কোন নীতির উপর নির্ভর করে আছে? মিটার ব্রিজ কোন নীতির উপর নির্ভর করে আছে? না, মিটার ব্রিজ এর মূল নীতিটা কি? না, মূল নীতি হচ্ছে ব্যালেন্সড হুইস্টন ব্রিজের উপর নির্ভরশীল। হুইস্টন ব্রিজ এই নীতির উপর নির্ভরশীল। ব্যালেন্স হুইস্টন ব্রিজ। ব্যালেন্স হুইস্টন ব্রিজ মানে কি? না, ব্যালেন্স হুইস্টন ব্রিজ ছবিটা আমরা একটু দেখে নিই। এইটা এ বি, এটাকে আমরা R1 দিয়েছিলাম, R2, R3, R4, মাঝে একটা রেজিস্ট্যান্স আমরা দিয়েছিলাম, তার সাথে একটা গ্যালভানোমিটারও আমরা লাগাতে পারি বা যা খুশি। তাহলে এই মাঝের যে রেজিস্ট্যান্স R5, তাহলে এই R5 এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। সুতরাং R5 এর মধ্যকার কারেন্ট ফ্লোকে যদি আমরা I5 দ্বারা দেখাই, সুতরাং I5 ইকুয়াল টু আমরা কি বলতে পারি? I5 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এইটাই ছিল ব্যালেন্স হুইস্টন ব্রিজ। তাহলে I5 ইকুয়াল টু 0 বলে আমরা কি প্রমাণ করেছিলাম? R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু R3 ডিভাইড বাই R। এই নীতিটা আমরা প্রুভ করেছিলাম। বোঝা গেছে? তাহলে ব্যালেন্স হুইস্টন ব্রিজের ক্ষেত্রে R1 ডিভাইড বাই R2 ইকুয়াল টু R3 ডিভাইড বাই R4। এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজের নীতি ছিল। আজকে যেটা আমরা যেটা করব সেটা হচ্ছে কি মিটার ব্রিজ। মিটার ব্রিজ হচ্ছে কি একটা, প্রথমেই বলে দিই, মিটার ব্রিজ হচ্ছে কি একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাহলে এই ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা কি করব? একটা আননোন রেজিস্ট্যান্স পরিমাপ করব। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে একটা আননোন রেজিস্ট্যান্স পরিমাপ করব। তাহলে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টটা কেমন দেখতে, মিটার ব্রিজটা কেমন দেখতে, সেটাই আমরা দেখে নিই। প্রথমে কি করলাম? প্রথমে লাইনটা বেঁকিয়ে গেছে। প্রথমে কি করলাম? এটা একটা সুষম তার। তাহলে এটা হচ্ছে একটা সুষম তার। এই সুষম তারের সাথে আমরা কি করেছি? এই সুষম তারের সাথে আমরা কি করেছি?
না, এর দুটো এন্ডে আমরা কি করেছি, এর দুটো এন্ডে কি করেছি, কপারের রড লাগিয়েছি। এর দুটো এন্ডে কপারের রড লাগিয়েছি। হয়েছে। মাঝে আরেকটা কপারের রড লাগানো আছে। এবার এগুলো হচ্ছে কি, কপারের তৈরি দণ্ড। ক্লিয়ার? এবার এখানটায় কি করেছি, এখানটায় একটা আননোন রেজিস্ট্যান্স লাগিয়েছি। আর এখানটায় কি করেছি, এখানটায় এখানটা আমরা কি লিখেছি, এটাতে হচ্ছে কি নোন রেজিস্ট্যান্স। এটা হচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি, পোস্ট অফিস বক্স। আর এটা হচ্ছে কি আননোন রেজিস্ট্যান্স। এবার এই তারটার দৈর্ঘ্য কত হয়ে থাকে না, এই তারটার দৈর্ঘ্য হয়ে থাকে 1 মিটার, তার মানে 100 সেন্টিমিটার এই তারটার দৈর্ঘ্য হয়ে থাকে। এই তারের দুই প্রান্তের সাথে আমি কি করব, সেল লাগাবো। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এই তারটার নিচে কি করা থাকে, স্কেল টানা থাকে। তারটার নিচে কি করা থাকে, মিটার পিসটা ঠিক এইরকম দেখতে হয়। তারটার নিচে এরকম করে স্কেল টানা থাকে। এরকম করে স্কেলটা বানাচ্ছে। হয়েছে? তারটার নিচে কি করা আছে, স্কেল টানা আছে। ব্যাস। এবারে কি, এবারে এই পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে একটা গ্যাপ, এই পয়েন্টটা থেকে তারের মাধ্যমে গ্যালভানোমিটার লাগানো থাকে। এখানটায় কি করে, এখানটায় কি লাগানো আছে, গ্যালভানোমিটার। আমাদের
এই গ্যালভানোমিটার কি করতে সাহায্য করে? না, গ্যালভানোমিটার কি করতে সাহায্য করে? না, গ্যালভানোমিটার টু ডিটেক্ট কারেন্ট ফ্লো। গ্যালভানোমিটারের সাহায্যে আমরা কারেন্ট ফ্লো করছে কি করছে না সেই জিনিসটা আমরা বুঝতে পারি। যখন গ্যালভানোমিটারের এই তীর চিহ্নটা, গ্যালভানোমিটারের মধ্যে একটা কাঁটা থাকে, গ্যালভানোমিটারের কাঁটাটা যখন সোজা যখন এই দিকে থাকবে তখন এ পাশের রোধ বেশি, যখন এই দিকে থাকবে তখন এ পাশের রোধ বেশি, যখন মাঝখানে থাকবে তখন এদের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে যখন এদিকে যখন আমি করব তখন এদিকে রোধ বেশি হওয়ার জন্য এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে যাবে, আর যখন এই দিকে থাকবে তখন এদিকে রোধটা বেশি হওয়ার জন্য এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? তখন এইখানে কি থাকে? একটা জকি থাকে। এখানে কি থাকে? জকি থাকে। এই জকিটাকে সরিয়ে এদিক ওদিক সরিয়ে আমরা কি করব না, দুই পাশের মধ্যে এমন ভাবে ব্যালেন্স করব এই লুপের মধ্য দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এই লুপের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো হবে না, কারণ তখন গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়েও কোনো কারেন্ট ফ্লো হবে না। এটাই হচ্ছে গ্যালভানোমিটারের নিয়ম। ক্লিয়ার? তাহলে গ্যালভানোমিটারের ডিফ্লেকশনটাকে ঠিক করে আমরা কি করব? এই গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে যাতে কারেন্ট ফ্লো যাতে না হয় সেই জিনিসটাকে লক্ষ্য করতে হবে। তাহলে এর জকি সাহায্যে এদিক ওদিক সরিয়ে আমরা গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লোটা বন্ধ করব। যখন এই জকির উপরে জকিটাকে এদিক ওদিক করে সরাবো তখন জকিটাকে যাতে তারের উপরে ঘষে ঘষে যাতে না সরাই সেদিকটাও লক্ষ্য করতে হবে। সবসময় জকিটাকে ধরবো, এমনি করে তুলবো, বসাবো, আবার এখান থেকে ধরবো, তুলবো, আবার এখানটা বসাবো, আবার এখান থেকে এমনি করে বসাবো। তাহলে সবসময় তুলে তুলে বসাবো, বোঝা গেছে? সবসময় তুলে তুলে বসাবো, কখনো এরকম ঘষে ঘষে বসাবো না। ঘষে ঘষে বসলে করলে কি হবে না, এই তারটার ক্রস সেকশন, তারটার যে মাঝখানে যে প্রস্থচ্ছেদ গুলো সেগুলো কি হবে না, কোথাও সরু হয়ে যাবে, কোথাও বা মোটা হয়ে যাবে। তখন কারেন্ট ফ্লোটা মানে কারেন্ট ফ্লো নিয়ে কথা নয়, তখন দুই পাশের রোধটার মধ্যে একটু মানে এরার চলে আসবে। সেই জন্য আমরা জকিটাকে সবসময় তুলে তুলে বসাবো, এদিকটাও ধ্যান দিতে হবে। আচ্ছা, এবারে এই তারটাকে আমরা কিসের তৈরি করব? না, তারটা তৈরি করা হয় না এমন একটা তার, এই তারটাকে যে তৈরি করা হয়, এই তারটাকে যে তৈরি করা হয়, তারটা কিসের তৈরি হয় না, তারটা সংকর ধাতুর তৈরি হয়। তারটা সংকর ধাতুর তৈরি, তারটা হচ্ছে সংকর ধাতুর তৈরি, যেটা যেটা টেম্পারেচারের উপর নির্ভরশীল নয়, তার মানে কি, যে টেম্পারেচার যদি বৃদ্ধি হয় বা হ্রাস হয় তাহলে তারের রোধের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই মতো করে এই তারটাকে কিসের তৈরি করা হয় না, ম্যাঙ্গানিজ সংকর ধাতুর তৈরি করা হয়। ম্যাঙ্গানিজ সংকর ধাতু, ম্যাঙ্গানিজ সংকর ধাতু তৈরি করা হয়। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই তারটা ম্যাঙ্গানিজ সংকর ধাতুর তৈরি করা হয়। তাহলে এই ছিল মিটার ব্রিজ। তাহলে এই মিটার ব্রিজের সাপোজ আমি ধরে নিলাম এটা হয়তো 1 মিটারের, আমি বর্তমানে ধরে নিলাম এটা হচ্ছে এল সেমি,
এল মিটার। এটা হচ্ছে কত না এল মিটার। তাহলে প্রতি একক দৈর্ঘ্যের তো একটা রেজিস্ট্যান্স আছে না নেই? আছে, অবশ্যই আছে। এখন তারের প্রতি একক দৈর্ঘ্যে রেজিস্ট্যান্স কত? ইকুয়াল টু, সাপোজ আমি ধরি আর, প্রতি একক দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স হচ্ছে আর। তাহলে এল দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কত হবে? তার মানে কি পুরো তারের রেজিস্ট্যান্স। এল দৈর্ঘ্যের তারের রোধ বা রেজিস্ট্যান্স কত হবে? এল ইনটু আর। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তাহলে এল দৈর্ঘ্যের তারের রেজিস্ট্যান্স কত হবে? এল ইনটু আর। এটা হচ্ছে পুরো তারের রেজিস্ট্যান্স। এটুকু বোঝা গেছে? আমি তাহলে এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে দিই। আচ্ছা, এবারে ধরলাম তাহলে এল দৈর্ঘ্যের, যদি তারের দৈর্ঘ্যটা যদি এল মিটার হতো, তাহলে আমি ধরতাম কি এল দৈর্ঘ্যের তারের রোধ কত হতো? এল আর। সাপোজ এবারে ধরো এই জকিটাকে এদিক ওদিক সরিয়ে 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 তুমি কি করেছো? সরিয়ে সরিয়ে তুমি কি করলে না, এই জায়গাটায় তুমি নাল পয়েন্ট পেলে। নাল পয়েন্ট মানে কি? নাল পয়েন্ট মানে যখন গ্যালভানোমিটারের মধ্য দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তখন সেই পয়েন্টটাকে আমরা কি বলবো? নাল পয়েন্ট। সাপোজ এই তারটার দৈর্ঘ্য ছিল এ বি, তারটা ছিল এ বি। তাহলে তুমি সাপোজ ধরো এই সি বিন্দুতে তুমি কি করলে? এই সি বিন্দুতে তুমি নাল পয়েন্টটা পেলে। তাহলে সি বিন্দুতে তুমি যখন নাল পয়েন্টটা পেয়েছো, তখন এই এ থেকে সি বিন্দু পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি সাপোজ এল ধরলাম। এ থেকে সি পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি সাপোজ এল ধরলাম। ক্লিয়ার? আর সি থেকে বি এর ডিস্টেন্সটা কত? না, সি এর থেকে বি এর ডিস্টেন্সটা কত হবে? 100 মাইনাস এল। তাহলে এখন দেখো, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স, সাপোজ এই রেজিস্ট্যান্সটাকে আমি আর দিয়ে দিলাম, নন রেজিস্ট্যান্সটাকে আমি এস দিয়ে দিলাম। তাহলে এই রেজিস্ট্যান্স, এবারে এইটাকে দেখো যে যখন মাঝখান থেকে যখন কারেন্টটা যাচ্ছে না, তখন এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, হুইস্টন ব্রিজ, ব্যালেন্স হুইস্টন ব্রিজের নীতির মতোই লাগছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি এই জায়গাটায় কি লিখতে পারি? তাহলে এই এসি রোধটা কত হবে? এই এসি দৈর্ঘ্যের তারের রোধটা কত হবে? তাহলে লিখি, তাহলে এসি দৈর্ঘ্যের তারের রোধ কত হবে? না, এসি দৈর্ঘ্যের তারের রোধ হবে কত? এল ইনটু আর। আর বিসি দৈর্ঘ্যের তারের বা সিবি দৈর্ঘ্যের তারের রোধ কত হবে? 100 মাইনাস এল হয়েছে ইনটু আর। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবারে হুইস্টন ব্রিজের নীতি অনুযায়ী, তাহলে হুইস্টন, তাহলে যে তাহলে ব্যালেন্সড হুইস্টন ব্রিজ এর নীতি অনুসারে কি বলতে পারি না, আর ডিভাইডেড বাই এল ইনটু আর। কারণ এইটুকু রেজিস্ট্যান্স হচ্ছে কত? এল ইনটু আর। এইটুকু রেজিস্ট্যান্স হচ্ছে কত? 100 মাইনাস এল ইনটু আর। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তখন এস ডিভাইডেড বাই বিসি বা সিবি, তাহলে এস ডিভাইডেড বাই বিসি বা সিবিটা কত? না, 100 মাইনাস এল ইনটু আর হয়েছে। তাহলে আর আর ভ্যানিশ। তাহলে আমাকে কি বার করতে হবে? আননোন রেজিস্ট্যান্সটা বার করতে হবে। আননোন রেজিস্ট্যান্সটা বার করতে, তাহলে আর ইজ ইকুয়াল টু কত পেলাম? না, আর ইজ ইকুয়াল টু এস ইনটু এল
ডিভাইডেড বাই 100 মাইনাস এফ। তাহলে এইটাই হচ্ছে কি আননোন রেজিস্ট্যান্সের বার করার ফর্মুলা মিটার ব্রিজ নীতি অনুসারে, মিটার ব্রিজের সূত্র অনুসারে আননোন রেজিস্ট্যান্স কিভাবে বার করব বোঝা গেছে। তাহলে সব করে তুলে নাও। এবার মিটার ব্রিজের কিছু কিছু নিউমেরিক্যাল করলেই আমরা মিটার ব্রিজের সমস্ত থিওরিটা জানতে পেরে যাব। কি প্রথম নিউমেরিক্যাল কোশ্চেন নাম্বার 1। তাহলে মিটার ব্রিজের প্রথম নিউমেরিক্যাল কি বলছে না, সাপোজ মিটার ব্রিজের এটা হচ্ছে কি তার, তাহলে এই তারের এটা হচ্ছে কপার রড, তাহলে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে কি, এই রেজিস্ট্যান্সটা হচ্ছে কি আননোন রেজিস্ট্যান্স, আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে নোন রেজিস্ট্যান্স, যেটাকে আমরা পোস্ট অফিস বক্স লাগাই। তাহলে এই এবার এইখান থেকে একটা কি আছে, একটা গ্যালভানোমিটার, যেখানে তার নাল পয়েন্টটা দেখিয়ে রেখেছে সাপোজ এই জায়গাটা। তাহলে তারটা হচ্ছে কত, তারটা হচ্ছে 1 মিটারের তার। নাল পয়েন্টটা সাপোজ আমি ধরে পেয়েছি সি পয়েন্টে, এই ডিসটেন্সটা হচ্ছে 40 মিটার। তাহলে এই ডিসটেন্স, তার নাল পয়েন্টটা আমি কত, কোন ডিসটেন্সে পেয়েছি না 40 মিটার ডিসটেন্সে আমি নাল পয়েন্টটা পেয়েছি। ব্যাস, তাহলে এবারে ওইটার ক্ষেত্রে আমরা বার করতে পাবো। তাহলে পোস্ট অফিসে এখানে একটা নোন রেজিস্ট্যান্স লাগানো আছে, সাপোজ ধরো এই নোন রেজিস্ট্যান্সটা কত না ধরো 5 ওহম। তাহলে সূত্র, তাহলে এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে এই রেজিস্ট্যান্সটা তো আমাকে বার করতে হবে। তাহলে কি বসাবো না আর ডিভাইড বাই 40 ইনটু আর। তাহলে স্মল আরটা কি না প্রতি একক দৈর্ঘ্যে, স্মল আরটা হচ্ছে কি না প্রতি একক দৈর্ঘ্যে তারের রোধ কত না স্মল। তাহলে 40 সেন্টিমিটার রোধ কত হবে 40 ইনটু আর ইকুয়াল টু 5 ওহম। 5 ডিভাইড বাই এটা হচ্ছে কত 100 মাইনাস 40 মানে 60 মিটার। ক্লিয়ার হয়েছে? ও 40 মিটার লিখে দিয়েছি, এটা 40 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 1 মিটার যেহেতু, তাহলে এটা হচ্ছে 60 সেন্টিমিটার। ইনটু কত হবে আর। ক্লিয়ার হচ্ছে? প্রতি একক দৈর্ঘ্য না, প্রতি একক না লিখে এখানটা লিখো প্রতি মিটার দৈর্ঘ্যের। ক্লিয়ার হচ্ছে? তাহলে এখানটা আমরা কত পেলাম, তাহলে r ইজিক্যাল টু স্মলার কেটে দাও, তাহলে r ইজিক্যাল টু 5 ইনটু 40 ডিভাইড বাই 60 হয়েছে। তাহলে 4 5 20 ডিভাইড বাই 6 3.3333 এমনি করে ওহম চলে আসবে। তাহলে এইভাবে একটা পোস্ট অফিসের এইভাবে একটা মিটার ব্রিজের সাহায্যে আমরা যে কোনো আননোন রেজিস্ট্যান্স বার করতে পারি। এটা পুরো একদম সহজ একটা মিটার ব্রিজের আমি অঙ্ক দিয়েছি। এর পরের অঙ্কটা লক্ষ্য করো, এটা তোলা হয়েছে এর পরের অঙ্কটা লক্ষ্য করো।
সাপোজ এই ওহমটা দিয়েছে 12 ওহম, এই ওহমটা দিয়েছে 3 ওহম, এটা হচ্ছে আর। এখান থেকে একটা গ্যালভানোমিটার লাগিয়েছি, গ্যালভানোমিটারের নাল পয়েন্টটা সাপোজ ধরো পেয়েছি 40 সেন্টিমিটার। গ্যালভানোমিটারের নাল পয়েন্টটা কত পেয়েছি? 40 সেন্টিমিটারে। তাহলে এবারে আমরা এই আননোন রেজিস্ট্যান্সটার আমরা ভ্যালু বার করতে চলেছি। কি করে বার করব? না, আগে প্রতি একক দৈর্ঘ্যের তারে তাহলে লিখে নিই। তাহলে প্রতি মিটার দৈর্ঘ্যে তারের রোধ কত? আর। প্রতি মিটার দৈর্ঘ্যে তারের রোধ হচ্ছে আর। তাহলে নাল পয়েন্টটা সাপোজ আমি সি পয়েন্টে, তাহলে এসি তারের রোধ কত হবে? তাহলে এসি তারের রোধ কত হবে? 40 ইনটু আর। বিসি তারের রোধ কত হবে? 60 ইনটু আর। কারণ তারটাই হচ্ছে তো কত আমাদের 1 মিটার তার, তাহলে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। ক্লিয়ার হচ্ছে? এবার তাহলে এইটা ডিভাইড বাই এটা ইকুয়াল টু এটা ডিভাইড বাই এটা। তাহলে আগে এই অংশটা কোন সমবায়ে আছে দেখছি না, সমান্তরাল সমবায়ে আছে। তাহলে এই সমবায়টার ইকুইভ্যালেন্ট কি হয়ে থাকে? না, এই সমবায়টার ইকুইভ্যালেন্ট কি হয়ে থাকবে? না, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু r1 r2 ডিভাইড বাই r1 প্লাস r2। ফর্মুলা আমাদের জানাই আছে। তাহলে 12 ইনটু 3 ডিভাইড বাই 12 প্লাস 3, তাহলে কত হলো? 36 ডিভাইড বাই 15। 36 ডিভাইড বাই 15 হয়েছে। তাহলে এইটা হয়ে গেল তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এবারে আমরা কি বার করতে পারবো? এটা ডিভাইড বাই এটা। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে কত? 36 ডিভাইড বাই 15 ডিভাইডেড বাই কি হচ্ছে? না, ডিভাইডেড বাই 40 ইনটু আর ইকুয়াল আর ডিভাইড বাই 60 ইনটু আর। তাহলে আর আর ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তো কত হলো? তাহলে 36 ডিভাইড বাই 15 ইনটু 6 ইকুয়াল টু ইনটু 4 ইকুয়াল টু আর হয়েছে। তাহলে এবারে আমরা এটাকে সলিউশন করতেই পারি, তাই তো? তাহলে কত হলো? তাহলে r ইজ ইকুয়াল টু কত? 18 ডিভাইড বাই 10 মানে 1.8। তাহলে r ইজ ইকুয়াল টু কত? 1.8 ওহম। ক্লিয়ার? তোলা হয়েছে? তাড়াতাড়ি তুলে নাও। নেক্সট আরেকটা নিউমেরিক্যাল আমরা দেখব। নেক্সট একটা অঙ্ক দেখছি, দেখো। মিটার বিজের কোশ্চেন নাম্বার এটা হচ্ছে 3। হয়েছে? হচ্ছে এস, এটা হচ্ছে আর। তাহলে এই দুটো রেজিস্ট্যান্স আমরা জানি না। এবারে গ্যালভানোমিটারটাকে ঠিক করে আমি দেখলাম যে গ্যালভানোমিটারটা ঠিক এ পয়েন্ট থেকে 40 সেন্টিমিটার দূরে কি হয়েছে? নাল পয়েন্ট সোর্স করেছে, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ক্লিয়ার? যদি
আমাদের কোশ্চেনটা কি না, কোশ্চেনটা হচ্ছে যদি এস রোধের সমান্তরালে 2 ওহম রোধ যুক্ত করা হয়, তাহলে কি দেখব না, তাহলে নাল পয়েন্টের অবস্থান, নাল পয়েন্ট 25 সেন্টিমিটার বেশি দূরে সরে যায়। তাহলে এস ও আর রেজিস্ট্যান্সের মান কত? তাহলে যখন এস আর আর ছিল তখন 40 সেন্টিমিটারে নাল পয়েন্ট সোর্স করেছিল। যখনই আমি 2 ওহম রোধটা যুক্ত করলাম সমান্তরাল সমবায়ে, কার সাথে না এস এর সাপেক্ষে আমি সমান্তরালে যুক্ত করেছি, তখন নাল পয়েন্টটা 25 সেন্টিমিটার দূরে সরে গেছে। তাহলে এস আর আর রেজিস্ট্যান্সের মানটা কত? তোমরা সাথে সাথে করতে থাকো। তাহলে আমরা কি দেখব, আমি করা শুরু করি। দেখো, তাহলে আমরা কি দেখব, যখন এস আর আর ছিল তখন 40 সেন্টিমিটার ছিল। তাহলে ধরে নিই প্রতি মিটার দৈর্ঘ্যে তারের রোধ কত হয় না আর, সাপোজ আমি ধরে নিলাম আর। তাহলে কি লিখতে পারি না, এস ডিভাইডেড বাই 40 ইন্টু আর ইকুয়াল টু আর ডিভাইড বাই 60 ইন্টু আর। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এস ইকুয়াল টু, তাহলে দেখতে পারি, তাহলে এস ইকুয়াল টু কত, 4r বাই 6 ইকুয়াল টু 2r বাই 3। এবারে আমাকে কি বলেছে না, এস ওহমের প্যারালালে আমাকে একটা কি বলেছে, 2 ওহম একটা রেজিস্ট্যান্স লাগাতে। ক্লিয়ার? এবারে আমি একটা 2 ওহম রেজিস্ট্যান্স লাগিয়েছি। তাহলে 2 ওহম যদি রেজিস্ট্যান্স লাগাই, তাহলে এইখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আগে কত হয় বার করে নিই। তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে না, সাপোজ আমি ধরে নিলাম তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর ইকিউ ইজ ইকুয়াল টু R1 into R2 divided by R1 plus R2 equal to S into 2 divided by S plus 2। তাহলে এবারে আমরা কি দেখব, এবারে আমরা নাল পয়েন্টটা আরো 25 সেন্টিমিটার বেশি ডিফ্লেক্ট করে গেছে। তখন নাল পয়েন্টটা আমরা কি দেখেছি, যেই প্যারালালে লাগিয়েছি আরো দেখেছি আরো 25 সেন্টিমিটার দূরে নাল পয়েন্টটা ডিফ্লেক্ট করে গেছে। তার মানে এখন কত হয়েছে, তার মানে এখন ডিসটেন্সটা কত হয়েছে না 65 সেন্টিমিটার। এখান থেকে এত দূর হচ্ছে 65 সেন্টিমিটার হয়েছে। তাহলে এই রেজিস্ট্যান্স ডিভাইড বাই এটা, এই রেজিস্ট্যান্স ডিভাইড বাই এই ডিসটেন্স। তাহলে এখন কোন পয়েন্টে গেছে, এই পয়েন্টে। তাহলে এইটাকে আমি ধরে নিলাম সি প্রাইম। তাহলে এই অতএব আমরা কি লিখব, অতএব আর ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই এসি প্রাইম। তাহলে এসি প্রাইমের রেজিস্ট্যান্স কত না 65 ইনটু আর, আর ডিভাইডেড বাই এইটুকু রেজিস্ট্যান্স। তাহলে বিসি প্রাইম, বিসি প্রাইম মানে হচ্ছে কি, বিসি প্রাইম মানে কত 35 ইনটু আর। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই জায়গাটা আমি কি লিখতে পারি, তাহলে আর ইকুইভ্যালেন্ট মানে আমি এটা লিখতে পারি। তাহলে আর আর ক্যান্সেল, আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটা লিখবো
না 2s ডিভাইড বাই s প্লাস 2 ইন্টু 65 ইকুয়াল টু r ডিভাইড বাই 35। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে r ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি না 6s/4 মানে হচ্ছে 3s/2। তাহলে r এর ভ্যালুটা আমরা এখানটায় বসিয়ে দিলাম। r এর ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি 2s ডিভাইড বাই s প্লাস 2 ইনটু 65 ইকুয়াল টু 1/35 ইনটু 3s/2। তাহলে s s ক্যান্সেল হয়েছে। এবারে কাটাকাটি করতে হবে, কিছু গুণ করতে হবে, গুণ করে করতে হবে। আমি তাহলে এইখানটাই করছি, এইখানটাই করছি, তাহলে এইখানটাই করছি। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 35 ইকুয়াল টু s প্লাস 2 ইন্টু 65 হয়েছে। তাহলে এবারে আমি করছি 2 ইন্টু 2 ইন্টু 35 ডিভাইড বাই 65 ইকুয়াল টু s প্লাস 2। তাহলে কত একটু ক্যালকুলেশনটা করে নিলেই হয় ক্যালকুলেটরে। তাহলে ক্যালকুলেশন করার পর কি পেলাম না s ইকুয়াল টু 4.15 ওহম। তো s যদি আমরা বাদ করে নিতে পারি তাহলে r এর ভ্যালু আমরা বেরিয়ে গেছে। তাহলে r ইকুয়াল টু কত পাবো 3 ইনটু 4.15 ডিভাইড বাই 2। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নিলেই হয়। তাহলে কত বেরিয়েছে 4 কত 6.225 এত। তাহলে r ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 6 পয়েন্ট। তাহলে s ইকুয়াল টু কত না s ইকুয়াল টু হচ্ছে 4.15 ওহম আর r ইকুয়াল টু হচ্ছে কত 6.225 ওহম। ক্লিয়ার? তাড়াতাড়ি তুলে নাও। তাহলে মিটার ব্রিজ থেকে আমরা সমস্ত নিউমেরিক্যাল গুলো একটা জেনারেলি একটা আইডিয়া করে নিতে পারলাম। এবারে ওই মিটার ব্রিজ থেকে আমরা এখনো পর্যন্ত যে মিটার ব্রিজ গুলো এঁকেছিলাম সেই মিটার ব্রিজ গুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছি যে এই মিটার ব্রিজের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে তো কারেন্ট ফ্লো করেছে, উপরন্তু এগুলো আমাদের কি ছিল কপারের তৈরি ছিল, কপারের দণ্ড ছিল। আরে এইগুলোর মধ্য দিক দিয়েও তো কারেন্ট ফ্লো করেছে, এগুলোর মধ্য দিক দিয়েও তো কারেন্ট ফ্লো করেছে। তাহলে এইগুলোর কি আর রেজিস্ট্যান্স নেই? অবশ্যই আছে, এগুলোরও রেজিস্ট্যান্স আছে। তাহলে এইগুলোর দ্বারাও কিছু কিছু পরিমাণ কারেন্ট ক্ষয় হয়েছে। এবারে আমরা কি পরিমাপ করব না এই যে রেজিস্ট্যান্স গুলো যে আমরা পরিমাপ করছি, যদি এখানটা আননোন রেজিস্ট্যান্স থাকতো, এই আননোন রেজিস্ট্যান্সটা যখন আমরা পরিমাপ করছিলাম পুরোপুরি কি নিখুঁত হচ্ছিল? কি করে পুরোপুরি নিখুঁত হবে? সাপোজ ধরে নাও যখন হয়তো এই জকিটা যেখানটা লেগেছিল সেটা দুটো দাগের মাঝখানে লেগেছিল, ধরো এরকম করে দাগ টানা আছে, এটা হচ্ছে 0, এখানটা হচ্ছে ধরো 1 সেন্টিমিটার, তার মাঝখানে কটা দাগ আছে? 10টা দাগ আছে। তাহলে সাপোজ জকিটা ধরো এই মাঝখান জায়গাটা লেগেছে, তখন তুমি কি করবে? হয় এই পয়েন্টটাকে নেবে না এই পয়েন্টটাকে নেবে। তাহলে মাঝের পয়েন্টটা তো আমরা নিই না ওরকম করে। তাহলে এইখান থেকে কিছু পরিমাণ হলেও রেজিস্ট্যান্সের আমরা ত্রুটিও পেয়ে থাকি। তাহলে এইখান থেকে এই জকি বসানোর পর আমরা এইখানকার যে পাঠ, এই পাঠের উপর আমরা এই রেজিস্ট্যান্সের কিছু আমরা ত্রুটি পেয়ে থাকি। তাহলে এবারে আমরা
কি ফাইন্ড আউট করতে চলেছি না এই আননোন রেজিস্ট্যান্সের ত্রুটি পরিমাপ করব। তাহলে এটা তোলা হয়ে গেছে, তাহলে তুলে নিলে বলো, দিলে আমি এটা মুছে দেব। এবারে তাহলে কোশ্চেন, এবারে তাহলে টপিকসটা কি আসছে, আর রেজিস্ট্যান্সের এরর নির্ণয় বা ত্রুটি নির্ণয়। তাহলে আর রেজিস্ট্যান্সের আমরা ত্রুটি কিভাবে নির্ণয় করব, তাহলে দেখে নাও। এই ছিল মিটার ব্রিজ, এই ছিল মিটার ব্রিজ, তাহলে এটা ছিল আর, এটা ছিল এস, এটা তো নোন আর এটা ছিল আমাদের আননোন। আর এটা আমাদের কি ছিল, এটা এইখানে একটা গ্যালভানোমিটার লাগিয়েছিলাম, তাহলে গ্যালভানোমিটারটা নাল পয়েন্ট দেখেছিলাম এল সেন্টিমিটার, তো এই ডিসটেন্সটা আমাদের কত, 100 মাইনাস এল। এখানটা আমরা কি করেছিলাম, ব্যাটারি কানেক্ট করেছিলাম। ক্লিয়ার, বোঝা যাচ্ছে এবারে? তাহলে এবারে ওই আর এর আমরা কি করব, এরর নির্ণয় করব। তাহলে আর ইকুয়াল টু আমরা কি বের করেছিলাম, আর ইকুয়াল টু আমরা কি বের করেছিলাম না, আর ইকুয়াল টু এস ইনটু এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তাহলে এসটা তো নোন, তাহলে এস এর আমি আবার কি ত্রুটি পাবো। তাহলে এরকম ত্রুটি নির্ণয়ের ক্ষেত্রে একটা ফর্মুলা আমি বলে দিই, যদি y ইজ ইকুয়াল টু a ইনটু b ডিভাইড বাই c হয়ে থাকে, তাহলে ডেল y বাই y ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, ডেল a ডিভাইড বাই a প্লাস ডেল b ডিভাইড বাই b প্লাস ডেল c ডিভাইড বাই c। এইটা আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি যে এরর আমরা কিভাবে নির্ণয় করে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমরা আর এর এরর নির্ণয় করব। তাহলে আর এর এরর নির্ণয় করতে গেলে কি করব না, ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল এস বাই এস প্লাস ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। দেখো এসটা কি ছিল, আমাদের নোন পোরশন ছিল, তাহলে এস এর আবার এরর আমি কি পাবো, তাহলে এস এর এরর নেই, তার মানে আমি কি লিখবো, ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা এরর পরিমাপ করতে পারি, এইভাবে আমরা এরর পরিমাপ করতে পারি। এর থেকে একটা অঙ্ক দেখে নিই, অঙ্ক দেখলেই এর এররটা আমরা বার করতে পারবো। দেখো এর থেকে একটা আমরা অঙ্ক দেখে নিলেই আমরা ঠিক করতে পেরে যাব। দেখো সাপোজ এই নোন রেজিস্ট্যান্সটা এস ইকুয়াল টু কত দিয়েছে না, এটা দিয়েছে 90 ওহম, আর নাল পয়েন্টের পজিশনটা দিয়েছে 40 সেন্টিমিটার। তাহলে কোশ্চেন নাম্বার 1, আমাকে কি বার করতে হবে, তার এরর বার করতে হবে। তাহলে এরর বার করার ফর্মুলা তো আমরা জেনেই গেছি,
তাহলে আগে আমরা আরটাকে বার করে নিই, রেজিস্ট্যান্সটা কত হয় আগে দেখে নিই। তাহলে আর ডিভাইড বাই 40 ইন্টু আর ইকুয়াল টু 90 ডিভাইড বাই 100 মাইনাস এখানে এল ইকুয়াল টু কত হবে 60 ইন্টু আর, তো আর আর ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হলো 90 ইন্টু 4 ডিভাইড বাই 6, 9 6 15 15 60, তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 60 ওহম। এবার কোশ্চেনে তোমাকে বলবে কি না এর এরর বার করতে, আরো বলে দেবে কি না এইটা একটা তার, আমরা তারের বেধ কি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করি, স্ক্রু গেজ। তারের আমি বেধ কিভাবে পরিমাপ করি কোন যন্ত্রে না স্ক্রু গেজ। তাহলে স্ক্রু গেজ যন্ত্রের সাহায্যে তার এলসি কত হয়, লিস্ট কাউন্ট কত হয় এলসি, তাহলে এলসি ইকুয়াল টু মিনিমাম আমরা যেটা ধরে থাকি সেটা কত হয়ে থাকে না 1 mm, তাহলে 1 mm মানে হচ্ছে কত 0.1 সেন্টিমিটার, 0.1 সেন্টিমিটার। তার মানে কি, তার মানে হয় কোনো একটা মানে পজিশনের যদি মাঝখান পজিশনে যদি অবস্থান করে যায়, তাহলে এই মাঝখান পজিশনে অবস্থান করতে গেলে তাহলে এর ক্ষেত্রে 0.1 যদি আমি যোগ করি, তাহলে এর ক্ষেত্রে আমাকে 0.1 কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এর দ্বারাও যদি আমি 0.1 হিসাব করি, তাহলে এর দ্বারাও আমাকে 0.1 হিসাব করতে হবে, তাই তো, কারণ মাঝখানে তো রয়ে গেছে। আচ্ছা আগে সমীকরণটা লিখে দিলে ক্লিয়ার করে দেবো। তাহলে আর ইজ ইকুয়াল টু আমি কত হচ্ছে না আর ইজ ইকুয়াল টু কত না ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইড বাই 100 মাইনাস এল, এটাই তো ফর্মুলা, এটাই তো আমাদের ফর্মুলা ছিল যে ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইড বাই 100 মাইনাস এল। তাহলে এই ডেল এল কারেকশনটা কত, আমার এই ডেল এল কারেকশনটা কত না কারেকশনটা হচ্ছে চেইন লিস্ট কাউন্ট, তাহলে কত হয়েছে না 0.1, তাহলে 0.1 সেন্টিমিটার। তখন এলটা কত ছিল, তখন এলটা ছিল আমার 40 সেন্টিমিটার, তাহলে 40 সেন্টিমিটারের সাপেক্ষে 0.1 আমার এরর এসেছিল। তাহলে 60 100 মাইনাস এল মানে হচ্ছে কত 60, তাহলে 60 এর সাপেক্ষে আমাকে কত আসবে 0.1 আসবে। ক্লিয়ার করতে পারি, তাহলে 40 এর সাপেক্ষে যখন 0.1 সেন্টিমিটার আমি লিস্ট কাউন্ট পেয়েছিলাম, লিস্ট কাউন্টের আমি এরর পেয়েছিলাম, তাহলে 60 সেন্টিমিটারের ক্ষেত্রেও আমি তেমন করে কত পাবো একই রকম ভাবে 0.1 আমি পাবো। তাহলে এদের ক্ষেত্রে আমি কি করব, তাহলে এই আর নয় এটা ডেল এর বা ডেল আর বাই আর, তাহলে এটাকে আমি ফর্মুলাটাকে ঠিক করে নিচ্ছি, ইকুয়েশনটাকে 1/400 প্লাস 1/600 ইকুয়াল টু equal to 3 plus 2 5 divided by এত। তাহলে ডেল আরটা কত, তাহলে ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু এটা বেরিয়েছে, তাহলে ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু যদি এটা বেরিয়ে থাকে তাহলে ডেল আর ইজ ইকুয়াল টু কত, তাহলে ডেল আর ইজ ইকুয়াল টু 5/1200 ইনটু আর, আরটা আমরা কত বের করে নিয়েছি 60 ওহম। ক্লিয়ার, তাহলে 0 2 0 হয়েছে, তাহলে 5 ডিভাইড বাই 4 তার মানে 1/4, তাহলে 1/4 মানে 0.25 এত সেন্টিমিটার। তাহলে এররটা আমার কত বেরিয়েছে 0.25 সেন্টিমিটার আমার এরর বেরালো। ক্লিয়ার,
তাড়াতাড়ি তুলে নাও, ক্যামেরাটা একটু ডিস্টার্ব করে গেছে। আচ্ছা, এতদূর পর্যন্ত তোলা হয়েছে, একটু ক্যামেরাটা ডিস্টার্ব করে গেছিল। ব্যাস, এবারে আমরা দেখব যে মিটার ব্রিজের ক্ষেত্রে আমরা এতক্ষণ কি দেখছিলাম, যে নাল পয়েন্টটা কখনো 40 সেন্টিমিটারে, কখনো 30 সেন্টিমিটারে, কখনো বা 60 সেন্টিমিটার, এরকম কিছু আসছিল, কোথাও 65 সেন্টিমিটার, এমনি করে আসছিল। কিন্তু এবারে আমরা দেখব নাল পয়েন্টটা কখন অ্যাকুরেট হয়। নাল পয়েন্টটা আমরা মিটার ব্রিজের সাহায্যে অ্যাকুরেট নাল পয়েন্ট আমরা কোথায় পাবো, আর অ্যাকুরেট নাল পয়েন্ট আমরা পেলে আমরা অ্যাকুরেট আননোন রেজিস্ট্যান্সও আমরা বের করতে পারবো। তাহলে অ্যাকুরেট আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু কখন পাওয়া সম্ভব, তাহলে কখন পাওয়া সম্ভব সেই জিনিসটা দেখো। তাহলে আমরা এরর বের করার ফর্মুলা আমরা কি দেখেছিলাম, ডেল আর বাই আর ইকুয়াল টু ডেল এল বাই এল প্লাস ডেল এল বাই ডেল 100 মাইনাস এল বাই 100 মাইনাস এল। তাহলে এই পার্সিয়াল ডেরিভেটিভটাকে আমরা ডেরিভেটিভের আকারেও লিখে নিতে পারি, ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল প্লাস ডেল 100 মাইনাস এল ডিভাইড বাই 100 মাইনাস এল। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এবারে দেখো, তাহলে এবারে লিখছি, দেখো ডেল আর বাই আর ইজ ইকুয়াল টু ডেল এল বাই এল ইকুয়াল টু, তাহলে এইটার সাপেক্ষে আমি যখন ডেরিভেটিভ করব, যেহেতু 100টা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মানে আমি কি দেখতে পাচ্ছি, পুরোপুরি যে কনস্ট্যান্টের সাপেক্ষে ডেরিভেটিভ করলে সেটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে কেবলমাত্র এল এর সাপেক্ষে আমি বের করে রেখে দেব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম, তাহলে ডেল এল বাই 100 মাইনাস এল। এতদূর পর্যন্ত ক্লিয়ার? এতদূর পর্যন্ত ক্লিয়ার? ব্যাস, এবারে দেখো, এবারে কি করছি দেখো, তাহলে এবারে কি করছি দেখো, তাহলে এবারে দেখো ডেল এলটাকে আমি কমন নিলাম, ডেল আর বাই ডেল এল, আরটাকে আমি ওদিকে গুণ করে দিলাম, তাহলে আর ডিভাইড বাই এল মাইনাস আর ডিভাইড বাই 100 মাইনাস এল। গুণ করা উচিত ছিল না, তাহলে আরটাকে কমন নিয়ে 100 মাইনাস এল ইন্টু এল, তাহলে 100 মাইনাস এল মাইনাস এল, তার মানে আমরা কি লিখতে পারি, আর 100 মাইনাস 2l ডিভাইড বাই 100 মাইনাস এল ইন্টু এল, এটা লিখতে পারি। এবার আমি বললাম আমাদের কি বার করতে হবে, না আমাদের বার করতে হবে যে গ্যালভানোমিটারের মিটারটি নাল পয়েন্ট শো করাবে কখন শো করাবে, যখন জকির অবস্থান, যখন জকি এর অবস্থান কোথায় হবে, তারের মধ্য বিন্দুতে। আমাদেরকে এইটা প্রমাণ করতে হবে। তাহলে গ্যালভানোমিটারটি নাল পয়েন্ট শো করাবে যখন জের অবস্থান তারের মধ্যবিন্দুতে হবে, তখন আমি কি পাবো, না তখন আমি যে আননোন রেজিস্ট্যান্সটা যেটা আমরা পাবো, আননোন রেজিস্ট্যান্স এর মান পুরোপুরি অ্যাকুরেট পাবো, পুরোপুরি কি বলবো, পুরোপুরি অ্যাকুরেট পাবো, পুরোপুরি নিখুঁত পাবো, যেটাকে আমরা বলে থাকি নিখুঁত পাবো।
তাহলে কখন আমরা নিখুঁত পাবো? যখন জে এর অবস্থানটা একদম তারের মধ্যবিন্দুতে হবে। তাহলে জে এর অবস্থান তারের মধ্যবিন্দুতে হবে, আমরা যে অবস্থান তারের মধ্যবিন্দুতে, তার মানে এল ইজ ইকুয়াল টু কত হবে? যদি 1 মিটার তারটা হয়ে থাকে তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে? 50 সেন্টিমিটার। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে? 50 সেন্টিমিটার। তাহলে এল ইজ ইকুয়াল টু 50 সেন্টিমিটার তারের মধ্যবিন্দুতে পেতে গেলে তাহলে এই ডেল আর বাই ডেল এর মানটা তখনই মিনিমাম হবে। এই ডেল আর বাই ডেল এর মান মিনিমাম হলে যেটা তারের মধ্যবিন্দুতে অবস্থান করবে। দেখো তাহলে ডেল আর বাই ডেল এর এইটা যখন মিনিমাম হবে, তাহলে এইটা মিনিমাম হওয়া মানে কি? ডেল আর বাই ডেল এর ইজ ইকুয়াল টু 0। তাহলে ডেল আর বাই ডেল এর ইজ ইকুয়াল টু যদি 0 হয় তার মানে আমি কি পাবো? অতএব আমরা কি বলতে পারি যে r ইনটু 100 মাইনাস 12 ডিভাইড বাই 100 মাইনাস l ইনটু l ইকুয়াল টু আমরা কি পাবো? 0। তার মানে আমি কি বলতে পারি? তার মানে r 100 মাইনাস 12 ইকুয়াল টু 0। তো আমরা কি বলতে পারি? তাহলে r টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই 0, তাহলে l ইজ ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব? 50 সেন্টিমিটার। তাহলে 50 সেন্টিমিটারে ডেল আর বাই ডেল এল মিনিমাম হলে পরে জকির অবস্থান মধ্যবিন্দুতে হবে এবং আননোন রেজিস্ট্যান্সের মান পুরোপুরি ভাবে নিখুঁত পাবো। বোঝা গেছে? তাহলে l ইজ ইকুয়াল টু 50 হলে, l ইকুয়াল টু 50 সেন্টিমিটার হলে আমরা আননোন রেজিস্ট্যান্সের মান অ্যাকচুয়াল ভ্যালু পাবো। বোঝা গেছে? তাহলে এটাও একটা কোশ্চেন আসতেই পারে, তুলে নাও। তাহলে এতক্ষণ যেটা আমরা দেখছিলাম সেটা আমরা কি দেখছিলাম? যে তার এরার দেখছিলাম। তাহলে এরার গুলো রেজিস্ট্যান্সেরও এরার হতে পারে, আবার কি দেখছিলাম? ওই মিটার ব্রিজের যে কপার দণ্ডগুলো যে ছিল সেই কপার দণ্ডের দ্বারাও আমরা তার এরার পেতে পারি। তাহলে মিটার ব্রিজের কপার দণ্ডের দ্বারা এরার আমরা কিভাবে পাবো তাহলে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে সেটা আমরা কি বলবো? তাকে আমরা কি বলবো? এন্ড কারেকশন। তাকে আমরা বলবো এন্ড কারেকশন। তাহলে এন্ড কারেকশনটা কি? তাহলে এন্ড কারেকশনটা কি? যে একটা মিটার ব্রিজ আমরা তো এঁকেছিলাম, দেখো মিটার ব্রিজটা লক্ষ্য করো। তাহলে মিটার ব্রিজের ক্ষেত্রে এই ছিল মিটার ব্রিজ, এই ছিল মিটার ব্রিজ। তাহলে এই মিটার ব্রিজের ক্ষেত্রে এইখানে একটা আমি রেজিস্ট্যান্স লাগাচ্ছিলাম, এখানটায় আমি কি করছিলাম? একটা পোস্ট অফিস বক্স লাগাচ্ছিলাম, একটা পোস্ট অফিস বক্স লাগিয়েছিলাম, পিও হয়েছে। তাহলে এবার আমরা, এটা ছিল কি নোন আর এটা হচ্ছে কি আননোন। তাহলে এবারে এটা কত ছিল? 1 মিটার দৈর্ঘ্যের একটা ছিল ব্যাটারি কানেক্ট করা হয়েছে। 1 মিটার দৈর্ঘ্যের আমি কি নিয়েছিলাম? তার নিয়েছিলাম। তাহলে এই কারেন্টটা যখন ফ্লো করেছিল তখন তারের মধ্য দিক দিয়েও ফ্লো করেছিল, আবার এই কপার তারের মধ্য দিক দিয়েও ফ্লো করেছিল। তাহলে এই কপার তারের মধ্য দিক দিয়ে যখন কারেন্টটা ফ্লো করছিল তাহলে এই কপারের এই যে দণ্ডটা, এই কপার দণ্ডটার তো একটা রেজিস্ট্যান্স আছে না নেই? অবশ্যই আছে। এই কপার দণ্ডগুলো রেজিস্ট্যান্স অবশ্যই আছে, যে এটা একটা কপার দণ্ড, এটা একটা কপার দণ্ড। তাহলে এই কপার, এগুলো হচ্ছে কিসের তৈরি হয়? কপার দণ্ডের তৈরি হয়।
তাহলে এই কপার দণ্ডগুলোরও একটা রেজিস্ট্যান্স কি আছে? আছে, অবশ্যই আছে। তাহলে পুরোপুরি যে কপার দণ্ডগুলোর রেজিস্ট্যান্স থাকবে না তার তো কোনো মানে হয় না। তাহলে অবশ্যই কপার দণ্ডগুলোর কি আছে? এক একটা করে রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার? তাহলে এই কপার দণ্ডগুলোর রেজিস্ট্যান্স আমরা তাহলে এতক্ষণ পর্যন্ত এখানটায় কি ছিল? এতক্ষণ পর্যন্ত কি ছিল? এইখানটা একটা গ্যালভানোমিটার ছিল। তাহলে এই গ্যালভানোমিটারে এই পজিশনটা কি ছিল? জকি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম? এটা ছিল আর এটা ছিল এস, তাহলে আর বাই আমি এই রোধটা করছিলাম। তাহলে এই রোধটা তো আমরা তো যোগ করেছিলাম না, এস এর সাথে এস ডিভাইড বাই এই রোধটা করেছিলাম, এস ডিভাইড বাই আমরা এই রোধটা করেছিলাম। তাহলে আমরা এই রোধটা যোগ করেছিলাম না। আর এর ক্ষেত্রেও তেমন করে আর ডিভাইড বাই আমি এই রোধটা করেছিলাম। তাহলে এই কপার দণ্ডের রোধটা আমি যোগ করেছিলাম না। এর ক্ষেত্রেও তেমন করে এইটার ক্ষেত্রে এটা ডিভাইড বাই এটা করেছি। তাহলে এই কপার দণ্ডের রোধটা আমি যোগ করেছিলাম না। তাই তো? বোঝা গেছে না বোঝা গেল না? তাহলে এই কপার দণ্ডের রোধটাকে কিভাবে আমরা অ্যাডেড করব? তাহলে এই কপার দণ্ডটার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডেড করব? তাহলে ধরি এটা হচ্ছে এ প্রান্ত, এটা হচ্ছে বি প্রান্ত। ধরি এ প্রান্তে কপার দণ্ডের দৈর্ঘ্য কত? না, এ প্রান্তে কপার দণ্ডের দৈর্ঘ্য ধরো 2 সেন্টিমিটার। বি দণ্ডের বি প্রান্তের কপার দণ্ডের দৈর্ঘ্য সাপোজ ধরি 3 সেন্টিমিটার হয়েছে। আচ্ছা, উপরে লিখে দিই প্রতি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে কপার দণ্ডের রোধ কত হয়? না, 2 ওহম ধরো। তাহলে এটা এই দণ্ডটার দৈর্ঘ্য কত দিয়েছি? না আমার 2 সেন্টিমিটার। তাহলে এই দণ্ডটার কত? 2 সেন্টিমিটার তার হয়েছে। তাহলে এই দণ্ডটা যদি 2 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এইটা যদি সাপোজ এল সেন্টিমিটার হতো, এটা হতো কত? 100 মাইনাস এল। তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা হচ্ছে কত আমাদের দিয়েছে? 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো? আর ডিভাইডেড বাই এল প্লাস 2 ইকুয়াল টু এস ডিভাইডেড বাই 100 মাইনাস এল প্লাস 3। ক্লিয়ার হয়েছে না ভাই? বোঝা গেছে? তাহলে যদি দৈর্ঘ্য দিয়ে থাকতো তাহলে কিন্তু আমরা বার করে নিতে পারতাম। তাহলে আমরা কি লিখে নিতে পারতাম? তাহলে আমরা এইভাবে তার সলিউশন আমরা করতেই পারতাম। যদি ইনকেস যদি দেয়, আরেকটা যদি দেয় যে এ প্রান্তের কপার দণ্ডের রোধ কত? না সাপোজ দিল 8 ওহম। বি প্রান্তের কপার দণ্ডের রোধ সাপোজ দিল 12 ওহম। তাহলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের দণ্ডের রোধ হয় 2 ওহম, তাই তো? তাহলে যদি এ প্রান্তের রোধটা যদি 8 ওহম দিয়ে থাকে, তাহলে দৈর্ঘ্যটা কত বোঝাচ্ছে? 4 সেন্টিমিটার। বি প্রান্তের কপার দণ্ডের রোধটা যদি 12 ওহম দিয়ে থাকতো, তাহলে দৈর্ঘ্যটা কত বোঝাচ্ছে?
তাহলে এই দৈর্ঘ্যটা আমাদের বোঝাচ্ছে কত 6 সেন্টিমিটার। তাহলে আমরা তখন কি লিখতে পারতাম না r ডিভাইডেড বাই l প্লাস 4 ইকুয়াল টু s ডিভাইডেড বাই 100 মাইনাস l প্লাস 6। তাহলে দৈর্ঘ্য দিয়ে থাকলে অনায়াসে আমরা করতে পারছিলাম, আর যদি রোধ দিয়ে থাকতো তাহলে আমরা রোধটাকে আমরা কি করব, তার দৈর্ঘ্যে কনভার্ট করে নেব, কনভার্ট করে পুট করে দেব। কারণ এটা আমাদের কি ছিল, এটা আমাদের কি ছিল, এটাও তো তামার তৈরি। এটা কিসের তৈরি ছিল, তামার তৈরি ছিল। তাহলে আমরা দৈর্ঘ্যে কনভার্ট করে নিয়েছি, হয়েছে, তোলা হয়েছে। তাহলে আজকে মিটার ব্রিজের এই তত্ত্বগুলো কিন্তু আমরা করতেই পারলাম। নেক্সট ক্লাস, এটা গিয়েছে লেকচার নাম্বার 10, নেক্সট ক্লাস লেকচার নাম্বার 11, তাতে আমি পোটেনশিওমিটার নিয়ে আসবো। তোমরা পড়ার সাথে সাথে খাতা কলম নিয়ে বসে করতে পারো, করলে কিন্তু নিজেদেরই সুবিধা হবে। তোমরা সাথে সাথে খাতা কলম নিয়ে করো, দিলে গিয়ে নিজেদেরই সুবিধা। আজকে এইটুকু পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাস পোটেনশিওমিটার লেকচার নাম্বার 11 হবে।